ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের সঙ্গে সোশিওলজি নিয়ে আলোচনা করব। এই সাবজেক্টটা আমাদের এক্সামের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। তো এখান থেকে 4-5 নম্বরের কোশ্চেন আমরা এক্সামে এক্সপেক্ট করতেই পারি। সাবজেক্ট একটু অন্যরকম হলেও একটুখানি যদি সহজভাবে আমরা পড়ি তাহলে কিছুটা কোশ্চেন কিন্তু কভার করাই যায়, এবং কিছু কিছু পার্টিকুলার জায়গা থেকে আমাদের এক্সামে বারবার কোশ্চেন আসে এবং কোশ্চেন কিন্তু রিপিটও হয়। তো চলো দেখে নিই আজকের সিরিজে কি কি কোশ্চেন রয়েছে তোমাদের জন্য। চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন রয়েছে, হু ইজ দ্য ফাদার অফ সোশিওলজি? ফাদার অফ সোশিওলজি বলা হয় অগাস্টি কোমটিকে। তো আরো একটা কোশ্চেন এখান থেকে আসে যে সোশিওলজি শব্দটা কি দিয়ে তৈরি? ডিরাইভড ফ্রম। তো সোশিওলজি সাবজেক্টটা বাট ওয়ার্ডটা ডিরাইভড হচ্ছে সোসিয়াস, SOCIUS, সোসিয়াস এবং লোগোস, এই দুটো ওয়ার্ড থেকে। এবং সোশিওলজি শব্দটার অর্থ হচ্ছে যে স্টাডি অফ সোসাইটি বা সায়েন্স অফ সোসাইটি। তাহলে এরকম ভাবে বিভিন্ন কোশ্চেন আসতে পারে যে সোশিওলজি বলতে কি বোঝায়। তাহলে সোশিওলজি হলো স্টাডি অফ সোসাইটি। ঠিক আছে, তাহলে এটাও মনে রাখবে এবং এটাও মনে রাখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো। হুইচ থিওরি প্রোপাউন্ডেড বাই কার্ল মার্কস? কার্ল মার্কসের থিওরি কোনটা? এই কোশ্চেনটা তো আগের এক্সামেও এসেছে আমাদের। তো কার্ল মার্কসের থিওরি হচ্ছে কমিউনিজম থিওরি। এটাকে মুখস্থ করে রাখবে, কার্ল মার্কসের থিওরি কমিউনিজম থিওরি। The client is remarried and her 2 children from her previous marriage live in the same household. তাহলে একজন ক্লায়েন্টের রিম্যারেজ হয়েছে এবং তার 2টি সন্তান তার সাথে থাকে। হার হাজবেন্ডস চিলড্রেন ভিজিট অন দ্য উইকেন্ড। তার হাজবেন্ডেরও প্রিভিয়াস সন্তান রয়েছে, তারাও উইকেন্ডে তার সাথে দেখা করতে আসে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ। তাহলে এটা কি রকমের ফ্যামিলি সেটা জানতে চেয়েছে। এখানে রয়েছে নিউক্লিয়ার ফ্যামিলি, ব্লেন্ডেড ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি এবং ডাইভার্স ফ্যামিলি। তো নিউক্লিয়ার ফ্যামিলি বলতে কি বোঝায়? নিউক্লিয়ার ফ্যামিলি বলতে যেটা দুজনকে নিয়ে তৈরি, অর্থাৎ হাজবেন্ড, ওয়াইফ এবং তার চিলড্রেন। তাহলে এটা নিউক্লিয়ার ফ্যামিলির এক্সাম্পল নয়। আরো একভাবে বলা যায় যে নিউক্লিয়ার ফ্যামিলিতে একমাত্র 2টি জেনারেশন থাকে, অর্থাৎ বাবা মা থাকবে এবং তার সন্তানরা থাকবে। তাহলে 2 জেনারেশন। বেশ, তাহলে ব্লেন্ডেড ফ্যামিলি কাকে বলে? ব্লেন্ডেড ফ্যামিলি বলতে এখানে যে এক্সাম্পলটা দেওয়া রয়েছে, অর্থাৎ হাজবেন্ড এবং ওয়াইফ যাদের রিম্যারেজ হয়েছে তাদের প্রিভিয়াস চিলড্রেনরাও তাদের সাথে থাকতে পারে বা তাদের সাথে ভিজিট করতে পারে, এরকম ফ্যামিলিকে ব্লেন্ডেড ফ্যামিলি বলা হয়। তাহলে এটা অ্যান্সার ব্লেন্ডেড ফ্যামিলি হবে। আর এক্সটেন্ডেড ফ্যামিলি বলতে কি বোঝায়? এক্সটেন্ডেড ফ্যামিলি হচ্ছে মাল্টি জেনারেশন ফ্যামিলি। এটা হচ্ছে মাল্টি জেনারেশন। মাল্টি জেনারেশন। তো মাল্টি জেনারেশন বলতে কিরকম? যেমন এখানটায় হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, তাদের নিয়ার যে রিলেটিভ বা ক্লোজ প্রক্সিমিটি রিলেটিভরা রয়েছে, যেমন আন্ট, আঙ্কেল, গ্র্যান্ড প্যারেন্টস, কাজিনস, এরা সবাই ফ্যামিলির মধ্যে থাকতে পারে। ঠিক আছে, তাহলে এটা এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে পড়লো। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন রয়েছে, ডিভিশন অফ সোসাইটি ইন্টু ভেরিয়াস গ্রুপস। বিভিন্ন গ্রুপে একটা সোসাইটিকে ডিভাইড করছি, হ্যাভিং দেয়ার ওন ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ তাদের নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, স্টেটাস রয়েছে এবং রোল রয়েছে। তো সেটাকে কি বলা হয়? তাহলে দেখো, সোসাইটিকে আমরা বিভিন্ন গ্রুপে ভাগ করছি এবং প্রত্যেকটা গ্রুপেরই কিছু না কিছু ক্যারেক্টারিস্টিক্স, স্টেটাস এবং রোল রয়েছে। এগুলোকে কি বলা হয়? সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সোশ্যাল কন্ট্রোল, সোশ্যাল চেঞ্জ নাকি সোশ্যাল ক্লাস? তো স্ট্র্যাটিফিকেশন মানে হচ্ছে যে স্তর বিন্যাস, অর্থাৎ একটা সমাজকে আমরা বিভিন্ন স্তরে ভাগ করছি এবং প্রত্যেকটা স্তরে নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক, স্টেটাস এবং রোল থাকে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন হবে। বাকি সোশ্যাল কন্ট্রোল বলতে কি বোঝায়? সোশ্যাল কন্ট্রোল বলতে বোঝায় যে যখন একটা সোসাইটিকে যদি আমাদেরকে কন্ট্রোল করে রাখতে, অর্থাৎ তার অর্ডার মেনটেন করতে হয় বা তাদের মধ্যে কিছু রুলস রেগুলেশন তৈরি করতে হয় যাতে সোসাইটি আমার কন্ট্রোলের মধ্যে থাকবে, তাই না? তো তাহলে সোশ্যাল কন্ট্রোলের মধ্যে কি পড়বে? বিভিন্ন লস পড়বে, বিভিন্ন কাস্টমস পড়বে, বিভিন্ন নর্মস পড়বে, এগুলো সমস্ত সোশ্যাল কন্ট্রোলের মধ্যে পড়ে। এরপরে সোশ্যাল চেঞ্জ। সোশ্যাল চেঞ্জ বলতে কি বোঝায়? সোশ্যাল চেঞ্জ মানে একটা সময় থেকে আরেকটা সময়ে যাচ্ছে, সোসাইটিতে কিছু চেঞ্জ আসছে। যেমন জেনারেশন চেঞ্জ হচ্ছে, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন আসছে, সেরকম সোসাইটিও চেঞ্জ হচ্ছে। অর্থাৎ সোসাইটিতে চেঞ্জ কখন বলবো? যখন তার ভ্যালু সিস্টেম, তার বিলিভস,
তার টেকনোলজি এগুলো সমস্ত চেঞ্জ হচ্ছে। তুমি আজ থেকে 15-20 বছর পেছনে চলে যাও, তখন কি এখনকার মতো এতটা স্মার্টফোন ছিল, নাকি এতটা উন্নত টেকনোলজি ছিল, নাকি আমরা এআই ইউজ করতাম, তাই না? তাহলে এখন আমরা এগুলোকে ইউজ করছি। আবার আজ থেকে আরো 15-20 বছর পরে দেখা যাবে যে আরো নতুন কিছু টেকনোলজি চলে এসেছে, তাহলে এগুলো সমস্ত সোশ্যাল চেঞ্জের মধ্যে পড়ে। তাহলে সোশ্যাল চেঞ্জের মধ্যে কি পড়বে? ভ্যালুস, বিলিভস, টেকনোলজি, এগুলো সব। আর সোশ্যাল ক্লাস বলতে কি বোঝায়? সোশ্যাল ক্লাস মানে হচ্ছে যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বললাম, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনেরই একটা পার্ট হচ্ছে সোশ্যাল ক্লাস, যেখানে আমরা ইকোনমিক কন্ডিশন ওয়াইজ একটা সোসাইটিকে ভাগ করছি। অর্থাৎ সোশ্যাল ক্লাস মানে ইকোনমিক্যাল ইকোনমিক্যাল স্ট্র্যাটিফিকেশন বা ইকোনমির ওপরে বেস করে সোসাইটিকে আমরা ভাগ করছি। ঠিক আছে, তাহলে এটাকে সোশ্যাল ক্লাস বলা হলো। নেক্সট কোশ্চেন রয়েছে, উই ফিলিং ইজ অ্যান এসেনশিয়াল ফিচার অফ। উই ফিলিংটা কোথাকার এসেনশিয়াল ফিচার? তো এখানে অপশন রয়েছে ন্যাশনালিটি গ্রুপ, রেশিয়াল গ্রুপ, প্রাইমারি গ্রুপ আর সেকেন্ডারি গ্রুপ। উই ফিলিং বলতে কি বোঝায়? যে একটা নিজস্বতা বোঝায় বা নিজের বলে মনে হয়। যেমন আমরা ফ্যামিলিতে একটা নিজস্ব বলে ফিল হয়, ফ্যামিলিতে যখন রয়েছি সেটা আমার ফ্যামিলি বা আমাকে সবাই ভালোবাসে, আমি সবাইকে ভালোবাসি, তাহলে এটা একটা উই ফিলিং বলা হয়। তো এই উই ফিলিংটা কোথাকার ফিচার? সেটা একটা প্রাইমারি গ্রুপের ফিচার, এবং প্রাইমারি গ্রুপের একটা এক্সাম্পল হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি হচ্ছে একটা প্রাইমারি গ্রুপের এক্সাম্পল। নেক্সট কোশ্চেন রয়েছে, when a person changes from one position to another position of equal status it is called। অর্থাৎ একটা পার্সনের স্টেটাস সেম রয়েছে, শুধু এক জায়গা থেকে অন্য জায়গাতে ট্রান্সফার হচ্ছে, তখন সেটাকে কি বলা হয়? ভার্টিক্যাল মোবিলিটি, ডাউনওয়ার্ড সোশ্যাল মোবিলিটি, আপওয়ার্ড সোশ্যাল মোবিলিটি আর হরাইজন্টাল মোবিলিটি। তাহলে এখানে বলা হয়েছে যে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যাচ্ছে কিন্তু ইকুয়াল স্টেটাসে থাকছে। আমরা এই যে মোবিলিটিটাকে দেখি, মোবিলিটিটাকে এই স্টেটাসের উপরে বেস করে দেখি, যে এই স্টেটাস, যদি এটাকে একটা স্টেটাস ধরি, সেটা যদি একই রকম বেশি এদিক ওদিকে মুভ করে তখন সেটাকে হরাইজন্টাল মোবিলিটি বলা হয়, যেটা আমাকে কোশ্চেনে জানতে চেয়েছে। আচ্ছা, আর একটা রয়েছে ভার্টিক্যাল মোবিলিটি, যেটা আপ বা ডাউন হচ্ছে। অর্থাৎ কারো প্রমোশন হলো, তাহলে সেটা আপওয়ার্ড মোবিলিটি হলো, কারো ডিমোশন হয়ে গেল তাহলে তার ডাউনওয়ার্ড মোবিলিটি হলো। এই আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড মোবিলিটি এই দুটোকেই ভার্টিক্যাল মোবিলিটি বলা হয়। তাহলে কারো যখন স্ট্যাটাসের উন্নতি হচ্ছে, অর্থাৎ তুমি এখন হয়তো স্টাফ নার্স রয়েছো, সেখান থেকে তুমি পড়াশোনা করলে এবং করে সেখান থেকে তুমি একজন কলেজের প্রিন্সিপাল হলে, বা তুমি স্টাফ নার্স থেকে সিস্টার ইনচার্জ হলে, সেখান থেকে তুমি ডিএনএস হলে, তাহলে এই যে তোমার উন্নতি হচ্ছে, এই উন্নতিটাকে আমরা কি বলবো? আপওয়ার্ড সোশ্যাল মোবিলিটি বা আপওয়ার্ড ভার্টিক্যাল মোবিলিটি। ঠিক আছে। আবার ধরো কেউ হচ্ছে যে চাকরি করছিল, হঠাৎ করেই কোনো একটা কারণের জন্য তার চাকরি চলে গেল এবং তাকে হয়তো আবার অন্য কোনো কাজকর্ম করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে, যেটা তার আগে সোশ্যাল স্ট্যাটাসের থেকে অনেকটা নিচে, তখন সেটাকে আমরা ডাউনওয়ার্ড সোশ্যাল মোবিলিটি বলি। ঠিক আছে, ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন রয়েছে, মিনিং অফ এথনোসেন্ট্রিজম। এথনোসেন্ট্রিজম বলতে কি বোঝায়? এথনোসেন্ট্রিজম মানে হচ্ছে যখন আমরা নিজেদের একটা কালচার, এথনোসেন্ট্রিজমের সাথে রিলেটেড, কালচারের সাথে রিলেটেড, কালচার। তো এই যে একটা আমার যে কালচারটা রয়েছে, সেই কালচারটাকে আমরা কি ভাবছি যে আমার কালচারটাই সব থেকে ভালো, আমারটাই বেস্ট কালচার, এবং অন্য সমস্ত কালচারটা আমার থেকে কম বা খারাপ বা আমার থেকে নিচে রয়েছে, মানে আমার কালচারটাই সব থেকে সুপিরিয়র। এই যে একটা ফিলিং, এটাকে এথনোসেন্ট্রিজম বলা হয়। তাহলে ফিলিং অফ সুপিরিয়রিটি অফ দেয়ার ওন কালচার ইজ কল্ড অ্যাজ এথনোসেন্ট্রিজম। এরপর যদি কোশ্চেন আসে যে এথনোসেন্ট্রিজমের অপোজিট, অর্থাৎ ফিলিং ইনফেরিয়রিটি অফ দেয়ার ওন কালচার, যখন আমি নিজের কালচারকে ইনফেরিয়র মনে করছি বা অন্য কালচারের থেকে নিচে মনে করছি, তখন সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় জেনোসেন্ট্রিজম। জেনোসেন্ট্রিজম অর্থাৎ রিভার্স এথনোসেন্ট্রিজমও বলা হয়, যে এথনোসেন্ট্রিজমের অপোজিট। তাহলে এথনোসেন্ট্রিজম হলো নিজের কালচারকে বড় মনে করা অন্যের থেকে, আর জেনোসেন্ট্রিজম হচ্ছে নিজের কালচারকে অন্যের থেকে ছোট মনে করা। ঠিক আছে, মুখস্থ রাখবে। নেক্সট রয়েছে, হোয়েন টু সিস্টার্স ম্যারি দ্য সেম ম্যান নোন অ্যাজ। তাহলে একজন মানুষকে যখন দুজন সিস্টার ম্যারি করছে, তখন সেটাকে কি রকমের ম্যারেজ বলা হয়? সোরোরেট, লেভিরেট, সোরোরাল আর গ্রুপ ম্যারেজ। টু সিস্টার যখন একসাথে একজন মেল পার্সনকে ম্যারি করছে, তখন সেটাকে সোরোরাল ম্যারেজ বলা হয়, অর্থাৎ টু ওয়াইফস বোথ আর সিস্টার্স। আর সোরোরেট ম্যারেজ কখন বলা হয়? সোরোরেটের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা একই রকমই, কিন্তু একটুখানি চেঞ্জেস রয়েছে। এটা কিরকম ভাবে হচ্ছে, এখানে যেমন দুজন সিস্টার একই সাথে একজনকে ম্যারি করছে, সোরোরেট ম্যারেজের ক্ষেত্রে যখন একজন ওয়াইফের ডেথ হয়ে যাচ্ছে,
তারপরে তার সিস্টারকে সেই পার্সন ম্যারি করছে। তাহলে এখানেও দুজন সিস্টারকেই ম্যারি করছে, কিন্তু একজনের ডেথ হয়ে যাওয়ার পরে আরেকজনকে ম্যারি করছে, সেটাকে সোরোরেট বলছি। আর সোরোরালের ক্ষেত্রে একই সাথে দুইজন সিস্টারকে ম্যারি করছে। ঠিক আছে। আর লেভিরেট কখন বলছি, লেভিরেটের ক্ষেত্রে ঠিক একটু অপোজিট হয়, অর্থাৎ একজন ওয়াইফ বা একজন ফিমেল পার্সন মেল পার্সনকে বিয়ে করছে এবং সেখানটায় যখন হাজবেন্ডের ডেথ হয়ে যাচ্ছে তখন তার ভাইকে ম্যারি করছে। তাহলে সোরোরেট এবং লেভিরেটের কনসেপ্টটা সেমই, অর্থাৎ এখানটায় তোমার একজন বোন মানে ওয়াইফের ডেথ হয়ে যাওয়ার পরে তার বোনকে ম্যারি করা হচ্ছে, আর লেভিরেটের ক্ষেত্রে হাজবেন্ডের ডেথ হয়ে যাওয়ার পরে তার ভাইকে ম্যারি করা হচ্ছে, সোরোরেট আর লেভিরেটের ক্ষেত্রে। আর সোরোরালের ক্ষেত্রে যেটা বললাম, সেখানে টু সিস্টার্সকে সাইমultaneously একজন পার্সন ম্যারি করছে এবং দুজনেই জীবিত রয়েছে, দুজনেই একই সাথে রয়েছে। বোঝা গেল? এই সোরোরাল, সোরোরেট, লেভিরেট এখান থেকে কোশ্চেন আসে, এগুলোকে খুব ভালো করে নোট করবে। নেক্সট রয়েছে, ইফ দ্য সন অফ আ পিয়ন জয়েন্স দ্য ব্যাংক অ্যাজ এন অফিসার ইট ইজ সেড টু বি। তাহলে যেটা আমরা একটু আগে মোবিলিটি পড়ছিলাম যে কখনো কোনো উন্নতি হচ্ছে চাকরিতে বা কখনো কোনো অবনতি হচ্ছে। তাহলে এখানটায় বলছে সন অফ আ পিয়ন, অর্থাৎ যার বাবা একজন পিয়ন ছিল, তার যে ছেলে সে অফিসার হিসেবে ব্যাংকে জয়েন করছে। তাহলে এখানটায় স্টেটাসের কি হলো? উন্নতি হলো। যদি উন্নতি হয় তখন সেটাকে আমরা কি বলি? আপওয়ার্ড সোশ্যাল মোবিলিটি বলি। তাহলে এটা কি হবে? এটা আপওয়ার্ড সোশ্যাল মোবিলিটি হবে। ক্লিয়ার হয়েছে? এরপরে রয়েছে দ্য ডাউরি প্রহিবিশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন। এটা অনলাইনের কোশ্চেন, মুখস্থ রাখবে। ডাউরি প্রহিবিশন অ্যাক্ট হয়েছিল 1961-এ। এটা মুখস্থ রাখবে। এরকম ভাবে আরো কিছু অ্যাক্ট রয়েছে, যেমন ধরো হিন্দু ম্যারেজ অ্যাক্ট। হিন্দু ম্যারেজ অ্যাক্ট, হিন্দু ম্যারেজ অ্যাক্ট হয়েছে 1955-এ। মুসলিম ম্যারেজ অ্যাক্ট, এটা হয়েছে 1954-এ। খ্রিস্টান ম্যারেজ অ্যাক্ট, এটা 1872-তে। এটা অনেক পুরনো। আর একটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট রয়েছে, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে কি পড়ে? যেখানে দুটো ডিফারেন্ট রিলিজিয়নের পার্সনও ম্যারেজ করতে পারে, ম্যারি করতে পারে। এটা 1954-এ পাস হয়েছে। হিন্দু উইডো রিম্যারেজ, হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট, এটা কবে হয়েছে? 1856-এ। যেটা হচ্ছে তোমার আফটার ডেথ অফ আ হাজবেন্ড আবার রিম্যারি করতে পারে সেই একটা। তাহলে এই কয়েকটা অ্যাক্ট এবং এই কয়েকটা ইয়ার তোমরা একটুখানি মুখস্থ রেখো। ঠিক আছে। নেক্সট কোশ্চেন রয়েছে, কালচারাল ল্যাগ রেফার্স টু। কালচারাল ল্যাগ বলতে কি বোঝায়? কালচারাল ল্যাগ মানে বলা হয় যে যখন মানে একটা গ্যাপ রয়ে যাচ্ছে। ল্যাগিং মানে হচ্ছে যে গ্যাপিং বোঝায়, তাই না? তো কালচারের মধ্যে কোথাও একটা গ্যাপ রয়ে যাচ্ছে। তাহলে কিরকম ভাবে এটাকে বোঝানো যায়? এখানে যেমন রয়েছে মডিফিকেশন ইন কালচার এন্ড কালচারাল ট্রেড, অর্থাৎ কালচারের যখন উন্নতি হচ্ছে, তার কোনো মডিফিকেশন হচ্ছে। স্প্রেড অফ ওয়ানস কালচারাল প্র্যাকটিস অ্যামং মেম্বার্স অফ সেম অর ডিফারেন্ট কালচার, অর্থাৎ নিজের কালচারের প্র্যাকটিসটাকে যখন অন্য কালচার বা সেম কালচারের মধ্যে স্প্রেড করছে বা ছড়িয়ে যাচ্ছে, এটাকে আমরা কালচারাল ডিফিউশন বলি। কালচারাল ডিফিউশন, কালচারাল ডিফিউশন বলি। পাসিং অন অ্যাকুমুলেটেড নলেজ ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট, অর্থাৎ এখানে কালচারের কোনো কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে একটা জেনারেশন থেকে পরের জেনারেশনে কিছু নলেজ পাস হচ্ছে, যেটা আমরা জেনেটিক্যালি পেয়ে থাকি, মানে জেনারেশনের পর জেনারেশন ধরে যেগুলো চলতে থাকে। তাহলে এটা কালচারের সাথে রিলেটেড নয়। আর এখানে বলছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অকার্স ফাস্টার দ্যান নন মেটেরিয়াল কালচার, অর্থাৎ কালচারের তুলনায়, মানে যেটা কালচারের মধ্যে পড়ে সেই কালচারের তুলনায় যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সেটা বেশি হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে? আমরা অ্যাডজাস্ট করে উঠতে পারছি না। কালচারাল ল্যাগ বলতে বোঝায় যখন মেটেরিয়াল কালচার গুলো চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে নন মেটেরিয়াল কালচারের থেকে বেশি তাড়াতাড়ি। অর্থাৎ মানুষের যে এই যে ভ্যালু সিস্টেম বলো বা তার যে চিন্তা ভাবনা, এইগুলোর উন্নতি হচ্ছে না, কিন্তু বাইরের দিক থেকে সমস্ত কিছু ইমপ্রুভমেন্ট হয়ে যাচ্ছে। এবার এখানে বলছি আমি মেটেরিয়াল কালচার আর নন মেটেরিয়াল কালচার। তাহলে মেটেরিয়াল কালচারের মধ্যে কি পড়ে?
মেটেরিয়াল কালচারের মধ্যে যেমন তোমার ক্লোদিং হলো, ফুড আইটেম হলো, কোনো ফার্নিচার, বিল্ডিং, কোনো ধরো ইউটেন্সিলস, তারপরে টুলস, উইপন্স, এগুলো সমস্ত মানে যেগুলো জিনিসপত্রের মধ্যে পড়ে সেগুলোকে আমরা মেটেরিয়াল কালচার বলি। আর নন মেটেরিয়াল কালচার কোনগুলো, যেগুলো ধরো ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, কোনো বিলিভস হলো, হ্যাবিটস, রিচুয়ালস, কোনো থিঙ্কিং মানে চিন্তা ভাবনা, ফিলিং, এইগুলো হচ্ছে তোমার নন মেটেরিয়াল কালচার। তাহলে এরকম ভাবে বোঝাতে পারি কালচারাল ল্যাগ মানে, যে ধরো তোমার চিন্তা ভাবনাগুলো আগের মতোই পুরনো রয়ে গেছে, কিন্তু তোমার ড্রেসিং সেন্স চেঞ্জ হয়েছে, তুমি হচ্ছে যে মডার্ন ড্রেসপত্র পরছো, মডার্ন জিনিসপত্র ইউজ করছো, মডার্ন তোমার কাছে টুলস রয়েছে, তোমার ফুড আইটেমস গুলো মডার্ন হয়েছে, আগেকার মতো তুমি সাদা ভাত খাচ্ছ না, তুমি ফ্রাইড রাইস এই সমস্ত খাচ্ছ। তাহলে তোমার নন মেটেরিয়াল জিনিসগুলোর কোনো উন্নতি নেই, তুমি আগের মতোই সেই মান্ধাতার আমলের মতো চিন্তা ভাবনা করছো, কিন্তু তোমার জিনিসপত্র বা তোমার বাইরের দিকটাকে দেখে, মেটেরিয়াল গুলো দেখে মনে হচ্ছে যে তোমার প্রচুর উন্নতি হয়েছে। তাহলে এই যে একটা গ্যাপিং মেটেরিয়াল এবং নন মেটেরিয়াল কালচারের মধ্যে, সেটাকেই কালচারাল ল্যাগ বলা হচ্ছে। আরো হচ্ছে যে শুধুমাত্র এই মেটেরিয়াল নয়, তার সাথে সাথে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ তুমি কম্পিউটার ইউজ করছো, তুমি এআই টুলস ইউজ করছো, তুমি বিভিন্ন অ্যাপ্লিকেশনস ইউজ করতে পারছো, কিন্তু তোমার চিন্তা ভাবনাগুলো সেই আগেকার দিনের মতোই রয়ে গেছে। বিলিফ সিস্টেমস, ল্যাঙ্গুয়েজ সিস্টেম, এগুলো সমস্ত আগেকার মতোই রয়ে গেছে, সেগুলোতে কোনো উন্নতি তোমার হয়নি। বুঝতে পারলে? এটাকে কালচারাল ল্যাগ বলা হয়। তাহলে অ্যান্সার অপশন ডি হবে। নেক্সট কোশ্চেন রয়েছে, ড্যাশ ইজ দ্য ফর্ম অফ ম্যারেজ হোয়ার দ্য রিলেশনশিপ ইজ অনলি উইথ ওয়ান পার্টনার অ্যাট আ টাইম রাদার দেন মাল্টিপল পার্টনার্স। যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটাই মাত্র পার্টনার রয়েছে অ্যাট আ টাইমে, অর্থাৎ যেই ম্যারেজে রিলেশনশিপটা শুধুমাত্র একজনের সাথে একজনেরই থাকে, মাল্টিপল পার্টনার্স থাকে না। তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা মোনোগ্যামাস বা মোনোগ্যামি বলি, তাই না? তাহলে মোনোগ্যামি মানে হচ্ছে যে একজন মেল এবং একজন ফিমেলের মধ্যে ম্যারি হচ্ছে এবং তারা একসাথে থাকছে, সেখানে মাল্টিপল পার্টনারের কোনো গল্প নেই। তাহলে যদি মাল্টিপল পার্টনার থাকে তখন তাকে আমরা কোনটা বলবো? মোনোগ্যামি যেরকম রয়েছে সেরকম ভাবেই যদি মাল্টিপল পার্টনার্স থাকে, সেটা মেল বা ফিমেল বোথ দুজনের ক্ষেত্রে, অর্থাৎ মেলেরও মাল্টিপল পার্টনার রয়েছে বা ফিমেলেরও মাল্টিপল পার্টনার্স রয়েছে, সেরকম যদি হয় তখন আমরা সেটাকে পলিগ্যামি বলি। পলিগ্যামি যেরকম মোনোগ্যামি সেরকম ভাবে পলিগ্যামি। এবার পলিগ্যামির মধ্যে দেখো পলিগাইনাস বলেছে একটা আর পলিঅ্যান্ড্রাস বলেছে, এই দুটো কিরকম? পলিগাইনাস মানে হচ্ছে যখন একটা ম্যানের মোর দেন ওয়ান ওয়াইফ থাকছে, তাহলে ম্যান ম্যারি মোর দেন ওয়ান ওয়াইফ, তাহলে একজনের দুই বা তার বেশি পত্নী রয়েছে। আর পলিঅ্যান্ড্রাস কখন বলবো? পলিঅ্যান্ড্রাস অর্থাৎ যেখানে ওমেন হ্যাজ মোর দেন ওয়ান হাজবেন্ড। আর এই পলিগাইনাস আর পলিঅ্যান্ড্রাস এই দুটোকে মিলিয়ে একসাথে পলিগ্যামি বলা হয়। বোঝা গেল? তাহলে পলিগ্যামি মানে মাল্টিপল পার্টনার্স, আর মোনোগ্যামি মানে সিঙ্গেল পার্টনার, একজন মেল এবং একজন ফিমেল। তার মধ্যে পলিগাইনাস মানে হচ্ছে একজন মেলের মোর দেন ওয়ান ওয়াইফ রয়েছে, আর পলিঅ্যান্ড্রাস মানে একজন ফিমেলের মোর দেন ওয়ান হাজবেন্ড রয়েছে। এবার এখানে একটা প্যাট্রি লোকাল রয়েছে। প্যাট্রি লোকাল বলতে বোঝায় যে একটা ফ্যামিলি যেখানে কাপলসরা হাজবেন্ডের বাড়িতে থাকে, যেটা নর্মালি আমাদের সোসাইটিতে আমরা দেখি যে ম্যারেজের পরে হাজবেন্ডের বাড়িতে চলে আসে, তাহলে এটাকে প্যাট্রি লোকাল বলা হয়। তাহলে প্যাট্রি লোকাল মানে কাপল কাপল স্টেজ ইন হাজবেন্ডস হাউস, এটাকে আমরা প্যাট্রি লোকাল বলছি। আর ঠিক যদি অপোজিট হয়, অর্থাৎ কাপল যদি ওয়াইফের হাউসে থাকে, তখন সেটাকে কি বলবো? সেটাকে ম্যাট্রি লোকাল বলবো। ম্যাট্রি লোকাল। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, স্ট্র্যাটিফাইং পিপল অন দ্য বেসিস অফ ইকোনমিক রিসোর্সেস ইজ কল্ড। অর্থাৎ আমরা স্ট্র্যাটিফিকেশন, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন করেছিলাম একটা কোশ্চেন, তো এখানটায় বলছে যে আমরা এইরকম ভাবে স্ট্র্যাটিফাই করছি কিসের বেসিসে? বেসিস অফ ইকোনমিক রিসোর্সে। তাহলে টাকা পয়সা কতটা রয়েছে সেটার বেসিসে আমরা স্ট্র্যাটিফাই করছি, সেটাকে কি বলবো? কাস্ট সিস্টেম, ক্লাস সিস্টেম, এস্টেট সিস্টেম আর স্লেভারি সিস্টেম। এই চার রকমের সিস্টেমেই ক্লাসিফিকেশন করা হয় বা স্ট্র্যাটিফিকেশন করা হয়। তো যেটাকে আমরা ইকোনমিক বেসে করি সেটাকে আমরা ক্লাস সিস্টেম বলি, অর্থাৎ আপার ক্লাস, মিডিল ক্লাস, লোয়ার ক্লাস। ঠিক আছে, আপার ক্লাস মানে যারা ভীষণ বড় লোক তাদেরকে আপার ক্লাসে ফেলি, মিডিল ক্লাস মানে মধ্যবিত্ত, আর লোয়ার ক্লাস মানে যারা নিম্নবিত্ত মানুষ। তাহলে এটা কিসের উপরে বেসিসে হয়েছে? এটা ইকোনমিক রিসোর্সের বেসিসে হয়েছে।
কাস্ট সিস্টেম যদি বলো, কাস্টটা কিসের বেসিসে হয়, অর্থাৎ আমার কি কাস্ট হবে, সেই কাস্টটা কিসের বেসিসে হবে? আমার জন্মের বেসিসে হবে, অর্থাৎ আমার ফ্যামিলির বেসিসে, বা আমার হেরিডিটি যেরকম ভাবে চলে আসে সেই বেসিসে হবে। তাহলে এটা একটা হেরিডিটি, হেরিডিটি বেসিসে কাস্ট সিস্টেম হচ্ছে। আচ্ছা, এস্টেট বলতে কি বোঝায়? কাস্ট সিস্টেমের ক্ষেত্রে যেমন বলা হয় যে আমরা জেনারেশন ওয়াইজ বা হেরিডিটি ওয়াইজ আমরা একটা কাস্ট পাচ্ছি, সেরকম ভাবে এস্টেট সিস্টেমটা অনেকটা ল্যান্ডের বেসিসে হয়, যেটা হেরিটেন্স বেসিসে, অর্থাৎ আমার পূর্বপুরুষের ছিল সেই সূত্রে আমি কিছু ল্যান্ড পেয়েছি, তো সেটা ওয়াইজ আমার একটা ক্লাস রয়েছে। ঠিক আছে, মানে একটা একটা স্ট্যান্ডার্ড রয়েছে বা একটা প্লেস রয়েছে আমার সোসাইটিতে, সেটাকে এস্টেট সিস্টেম বলা হচ্ছে, যেটা এখনকার দিনে অতটা মানে কালচারের মধ্যে নেই বা ব্যবহারের মধ্যে নেই, এস্টেট সিস্টেমটা এখন অতটা ইউজ হয় না। আর লাস্টলি রয়েছে স্লেভারি সিস্টেম, এটাও আগেকার দিনে ছিল, যেখানটায় কিছু ইন্ডিভিজুয়ালসকে, যেমন আমরা দেখতাম না যে রাজাদের কিছু স্লেভ থাকতো, স্লেভ অর্থাৎ ভৃত্য বলা হয়, যেখানটায় মানে তার নিজস্ব প্রপার্টির মতো, মানে একজন মানুষ তাকে দেশে সমস্ত কিছু কাজ করাতে পারে, এবং সেই মানুষটাই তার একদম লিটারালি ওন্ড বলা হয়, যে আমার আন্ডারে রয়েছে বা আমার আমি যেরকম ভাবে বলবো সেরকম ভাবে সে চলবে। তো এটাকে স্লেভারি সিস্টেম বলা হয়। এই স্লেভারি সিস্টেমটা অনেকটা ইরাডিকেট হয়ে গেছে এখনকার দিনে। তো এখনকার দিনে যেটা রয়ে গেছে সেটার মধ্যে কাস্ট সিস্টেম রয়েছে এবং ক্লাস সিস্টেম রয়েছে। কাস্টটা হচ্ছে হেরিডিটি বেসিসে পাওয়া যাচ্ছে, আর ক্লাস সিস্টেমটা হচ্ছে ইকোনমিক রিসোর্সের উপরে বেস করে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা মনে রেখো। নেক্সট কোশ্চেন: a system in which an individual is permanently assigned to a status based on his or her parents' status is called. তাহলে বলো এটার অ্যান্সার কি হবে? এখানটায় বলা হচ্ছে যে কোনো একজন ইন্ডিভিজুয়ালকে একটা পার্মানেন্টলি অ্যাসাইন করা হয়েছে, মানে পার্মানেন্টলি সে সেই জায়গাতে রয়েছে, এবং সেটা কিসের বেসিসে সে পেয়েছে? তার প্যারেন্টসদের স্টেটাসের উপরে বেস করে পেয়েছে। তাহলে দেখো, স্লেভারিটা তো বললাম এখন হয় না, কাস্ট এবং ক্লাসের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, কমিউনিটি এটার অ্যান্সার হবে না। এবারে দেখো, এখানে বলছে যে পার্মানেন্টলি অ্যাসাইন, মানে যেটা পার্মানেন্ট হয়ে গেছে, যেটাকে চেঞ্জ করা যায় না। তাহলে তুমি যদি এখন দেখো যে কাস্ট সিস্টেম এবং ক্লাস সিস্টেম, কাস্ট সিস্টেমের ক্ষেত্রে আমি যে কাস্টে জন্মগ্রহণ করেছি সেই কাস্টই আমার সবসময় থাকবে, সেটা তো সেখান থেকে চেঞ্জ হবে না। আর ক্লাস সিস্টেমের ক্ষেত্রে যেমন বললাম আপার ক্লাস, মিডিল ক্লাস, লোয়ার ক্লাস, এটা তো চেঞ্জ হতে পারে। আমি আজকে হয়তো একটা স্ট্যান্ডার্ডে রয়েছে যেটা মিডিল ক্লাসের মধ্যে পড়ে। এবারে ধরো আমি ভালো কাজকর্ম করলাম, আমি ভালো হচ্ছে যে এডুকেশন কোয়ালিফিকেশন করলাম, এবং আমি অনেকটা হাই স্ট্যান্ডার্ডের কোনো জায়গাতে কাজকর্ম করলাম, সেখান থেকে অনেক টাকা আর্ন করলাম। তাহলে সেই যে আর্নিংটা আমি করলাম, সেখান থেকে আমি মিডিল ক্লাস থেকে আপার ক্লাসের দিকে মুভ করতে পারি। তাহলে কাস্ট সিস্টেমটাকে আমরা যেমন চেঞ্জ করতে পারি না, যেটা পার্মানেন্টলি অ্যাসাইন হয়ে গেছে, কিন্তু ক্লাস সিস্টেমটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি নিজের কোয়ালিফিকেশন দিয়ে। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কাস্ট হবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন: হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ফর্মাল মেথড অফ সোশ্যাল কন্ট্রোল? তাহলে ফর্মাল মেথড অফ সোশ্যাল কন্ট্রোল বলছে। সোশ্যাল কন্ট্রোলের জন্য কি রয়েছে? সোশ্যাল কন্ট্রোলের জন্য যেমন বলছিলাম যে কিছু লজ রয়েছে, কিছু রেগুলেশনস রয়েছে, নর্মস রয়েছে, এগুলো সব সোশ্যাল কন্ট্রোলের মধ্যে পড়ে। তাহলে এখানে বলছে যে কাস্টম, ল, ট্র্যাডিশন আর কালচারাল নর্মস, এই চারটের মধ্যে কোনটা হচ্ছে যে ফর্মাল মেথড? ফর্মাল মেথড। কাস্টম থেকে যদি শুরু করি, কাস্টমও এক ধরনের সোশ্যাল কন্ট্রোল মেজার, কিন্তু যেটা ইনফর্মাল হয়, এবং এটা কিসের উপরে বেস করে হয়? এখানটায় ধরো কিছু ট্র্যাডিশন বা কিছু সোসাইটাল নর্মস, এগুলোর উপরে বেস করে কাস্টম তৈরি হয়, কিন্তু এটা ইনফর্মাল বেসিস। লজের ক্ষেত্রে এটা ফর্মাল, কারণ লজ সবার জন্য সমান হয়, সমস্ত সোসাইটির জন্য সমান হয়। প্রত্যেকটা কান্ট্রি বা প্রত্যেকটা দেশ, সেখানে প্রত্যেকের আলাদা আলাদা করে ল রয়েছে, এবং যেখানকার যেটা ল, যেমন আমাদের ইন্ডিয়ান ল রয়েছে, ইন্ডিয়ান অ্যাক্ট রয়েছে, তো সেই অ্যাক্টের আন্ডারে প্রত্যেকটা মানুষের সমান এবং প্রত্যেকের জন্য সমান শাস্তি থাকে, তাই না? তাহলে এটা একটা ফর্মাল। তাহলে এখানে অ্যান্সার ফর্মাল ল হবে, ফর্মাল মেথড অফ সোশ্যাল কন্ট্রোলটা ল হবে। এরপর ট্র্যাডিশন বলতে কি বোঝায়? ট্র্যাডিশন মানে হচ্ছে যেটা আমাদের জেনারেশন ওয়াইজ একটার পর একটা পাস করে আসতে থাকে, অর্থাৎ আমার আমার ফ্যামিলি ট্র্যাডিশন বলা হয় না, যে আমার ফ্যামিলির পূর্বপুরুষরা এরকম ভাবে কোনো একটা অনুষ্ঠান করতেন, তাহলে আমাকেও সেইভাবেই করতে হবে, এবং আমাদের পরবর্তী জেনারেশনও সেইভাবেই করবে। তাহলে এটাকে ট্র্যাডিশন বলা হয়, যেটা এটার একটা সোশ্যাল কন্ট্রোল, যেটা জেনারেশন ওয়াইজ পর পর সেই ফ্যামিলিতে চলতে থাকে। আর কালচারাল নর্ম বলতে কি বোঝায়? কালচারাল নর্ম মানে কিছু আনরিটেন গাইডলাইন, ঠিক আছে, মানে যেটা লিখিত নয়, অর্থাৎ ইনফর্মাল মেথড। এবং এখানটায় কি হচ্ছে যে আমার সোসাইটিটাকে সেটা গভর্ন করে চলেছে, বা সোসাইটিটাকে সেটাকে কন্ট্রোল করছে। এবার ধরো নর্মস এর মধ্যে এরকম রয়েছে যে ধরো কারোর সাথে দেখা হলে তাকে হাই হ্যালো করতে হয়, একটা স্মাইল করতে হয়, বা হ্যান্ডশেক করতে হয়, বা প্রণাম করতে হয়। এগুলো হচ্ছে যে তোমার
কিছু ফোকওয়েজ এর মধ্যে পড়ে, অর্থাৎ নর্মের বিভিন্ন রকম ভাগ রয়েছে যেগুলো ফোকওয়েজ এর মধ্যে পড়ে, সেরকম কিছু মোডস রয়েছে, ট্যাবুস রয়েছে এবং কিছু লজও রয়েছে। তো লজ যেটা হয়, যেটা রিটেন ফর্মেটে থাকে এবং সবার জন্য করতে হয় বা মানতে হয়, লজকে যদি আমি ব্রেকেজ করি তাহলে সেখানে আমার শাস্তি হয়। তাহলে ল যেটা রয়েছে এটা একদম ফর্মাল মেথড অফ সোশ্যাল কন্ট্রোল, যেটা সবার জন্য সমান। ঠিক আছে, বেশ। এই কোশ্চেনটা রয়েছে তোমার জন্য। কি রয়েছে? হুইচ অফ দ্য ফলোইং এজেন্সিজ ইজ রেসপন্সিবল ফর দ্য প্রসেস অফ সোশ্যালাইজেশন? তাহলে সোশ্যালাইজেশন প্রসেসের জন্য কোন এজেন্সিটা রেসপন্সিবল? এখানে রয়েছে ফ্যামিলি, স্কুল, পিয়ার গ্রুপ আর অল অফ দ্য অ্যাবভ। কোথা থেকে আমরা সোশ্যালাইজেশনের প্রসেসটা শিখতে পারি? সহজভাবে যদি আমরা বলি তাহলে কোশ্চেনটার মানে এরকম বোঝায় যে প্রসেস অফ সোশ্যালাইজেশনটা আমরা কোথা থেকে শিখি? ফ্যামিলি থেকে শিখি, নাকি স্কুল থেকে শিখি, নাকি পিয়ার গ্রুপ থেকে শিখি, নাকি প্রত্যেকটা জায়গা থেকে আমরা শিখতে পারি? তাহলে এটার অ্যান্সার তোমাদেরকে কমেন্ট বক্সে দিতে হবে। আমি দেখে নিই এর পরের কোশ্চেন কি রয়েছে। রয়েছে মেম্বার্স অফ দ্য অর্গানাইজেশন আর ইন্টার রিলেটেড টু ইচ আদার। তাহলে একটা অর্গানাইজেশনে যারা মেম্বার রয়েছে তারা একে অন্যের সাথে রিলেটেড রয়েছে। এভরি মেম্বার হ্যাজ এন অ্যাসাইন্ড রোল অ্যান্ড পজিশন ইন দ্য সোসাইটি। তাহলে প্রত্যেকটা মেম্বারেরই একটা নিজস্ব রোল রয়েছে এবং তার পজিশনও রয়েছে। মোডস অ্যান্ড নর্মস কন্ট্রোল ইটস মেম্বার্স। তাহলে কিছু তোমার নর্মস রয়েছে, কিছু মোডস রয়েছে যেগুলো এই মেম্বারদেরকে কন্ট্রোল করে। দিস আর দ্য এলিমেন্টস অফ। এটা কিসের এলিমেন্ট? এটা কি সোশ্যাল কন্ট্রোল বলবো, নাকি এটাকে সোশ্যাল অর্গানাইজেশন বলবো, সোশ্যাল ডিসঅর্গানাইজেশন বলবো, নাকি সোশ্যাল নর্মস বলবো? তাহলে দেখো এখানে বলা হয়েছে যে মেম্বার্স অফ দ্য একটা অর্গানাইজেশনের মেম্বারদের কথা বলা হচ্ছে যারা একে অন্যের সাথে রিলেটেড রয়েছে। তাদের প্রত্যেকের কিছু রেসপন্সিবিলিটিস বা কিছু পজিশনস রয়েছে, যারা নিজেদের নিজেদের কাজকর্ম করছে। তাদের নিজেদের মধ্যে কিভাবে থাকতে হবে তার জন্য কিছু নর্মস রয়েছে। তাহলে এগুলো কিসের কিসের এলিমেন্টস এর মধ্যে পড়ছে? এটা সোশ্যাল কন্ট্রোল বা সোশ্যাল অর্গানাইজেশনের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, কারণ ডিসঅর্গানাইজেশনের কথা বলা হচ্ছে না এখানে। ডিসঅর্গানাইজেশন তখনই হবে যখন একে অন্যের কথা কেউ শুনবে না বা ইন্টার রিলেটেড থাকলেও কেউ কাউকে মানছে না, নিজের নিজের কাজ করছে না, সেটাকে ডিসঅর্গানাইজেশন বলি। তাহলে দেখো যেখানে সবাই একসাথে একটা কন্ট্রোলের মধ্যে থাকে সেটাকে সোশ্যাল কন্ট্রোল বলে। কিন্তু এখানে মেম্বার্স অফ অর্গানাইজেশন বলেছে, তাহলে এটা অর্গানাইজেশনাল মানে সোশ্যাল অর্গানাইজেশনের কথা বলছি। যেমন ধরো একটা সোশ্যাল অর্গানাইজেশন যদি আমরা বলি যে একটা কোনো বড় ক্লাব, যেমন লায়ন্স ক্লাবের কথা বলছি, তাহলে এই যে একটা ক্লাব রয়েছে সেখানে প্রত্যেকের মেম্বারশিপ রয়েছে, সেখানে প্রত্যেকে হচ্ছে যে এক একটা মেম্বার, এক একটা তাদের রোলস বা রেসপন্সিবিলিটিস রয়েছে, তাদের কিছু রুলস রেগুলেশন রয়েছে এবং তারা সবাই নিজের নিজের রোলটাকে মেনটেন করে চলে, তাই না? তাহলে এটা একটা সোশ্যাল অর্গানাইজেশনের কথা বলা হচ্ছে যেখানে প্রত্যেকটা মেম্বার একে অন্যের সাথে রিলেটেড এবং একে অন্যের কাজ নিয়ম মাফিক করে চলেছে এবং এখানে একটা ম্যানেজমেন্ট বা কন্ট্রোল রয়েছে। ঠিক আছে, এটাকে সোশ্যাল অর্গানাইজেশন বলা হচ্ছে। জুভেনাইল ডেলিকুয়েন্ট ইজ। জুভেনাইল ডেলিকুয়েন্সি আমরা পড়েছি, তাহলে জুভেনাইল ডেলিকুয়েন্ট কাদেরকে বলা হয়? এটা বলা হচ্ছে মাইনর যারা একটা ইললিগাল অ্যাক্ট করছে। তাহলে মাইনর অর্থাৎ যাদের বয়স 18 বছরের নিচে। 18 বছরের কম যদি কোনো বাচ্চা কোনো ইললিগাল অ্যাক্ট করে, যাদেরকে মাইনর বলা হয়, তাহলে তাদেরকে আমরা জুভেনাইল ডেলিকুয়েন্ট বলবো। এবং এইরকম যদি কেউ জুভেনাইল ডেলিকুয়েন্ট থাকে তাদেরকে আমরা কিভাবে শাস্তি দেবো? তাদেরকে আমরা কারেকশন হোমে পাঠাবো। যেমন সবাইকে প্রিজনে পাঠানো হয়, মানে জেলে পাঠানো হয় যদি কোনো অ্যাডাল্ট সেই কাজটা করে, তো তাকে জেলে পাঠানো হয়। কিন্তু যখন জুভেনাইল ডেলিকুয়েন্ট অ্যাক্ট হবে, মানে যদি সে ছোট হয়, অ্যাডাল্ট এজের থেকে ছোট হয়, তাহলে সেখানটায় কিন্তু তাকে আমরা জেলে না পাঠিয়ে কারেকশন হোমে পাঠাবো, যেখানে সে পড়াশোনাও কিছুটা করতে পারবে এবং নিজেকে কারেক্ট করতে পারবে, তাই না? তাহলে জুভেনাইল ডেলিকুয়েন্ট বা জুভেনাইল একটা পার্সন যার বয়স 18 বছরের নিচে, সেরকম যদি কেউ কোনো ইললিগাল অ্যাক্ট করে তাহলে সেটাকে জুভেনাইল ডেলিকুয়েন্ট বলা হচ্ছে। অ্যান্সার অপশন বি। পলিঅ্যান্ড্রি ইজ দ্য ফর্ম অফ ম্যারেজ হুইচ মিনস। তাহলে পলিঅ্যান্ড্রি আমি অলরেডি তোমাদের বললাম, তাহলে পলিঅ্যান্ড্রি কখন বলবো? পলিঅ্যান্ড্রি তাহলে একটু আগেই আমি ডিসকাস করছিলাম যে পলিঅ্যান্ড্রি বলা যে যখন একজন ওমেন তার মোর দেন ওয়ান হাজবেন্ড থাকবে। তাহলে এখানটায় ওয়ান ওমেন ম্যারি সেভারেল ম্যান, এটা অ্যান্সার হবে। ওয়ান ওমেন অ্যাজ ওয়ান হাজবেন্ড এটাকে আমরা কি বললাম? মোনোগ্যামি বললাম, মোনোগ্যামি। ওয়ান ম্যান ম্যারিজ ওয়ান ম্যান ম্যারিজ মোর দেন ওয়ান ওমেন এট আ টাইম। তাহলে একজন ম্যান যদি মোর দেন ওয়ান ওমেনকে ম্যারি করে তখন তাকে পলিগাইনাস বলা হয়। লিভ ইন রিলেশনশিপ যদি থাকে তো এটা তো ম্যারেজের মধ্যে পড়ে না, তাহলে এটা বাদ দিলাম। তো এই ম্যারেজ আর ফ্যামিলি এই দুটো টপিক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এক্সামের জন্য। বিভিন্ন রকম টাইপ অফ ফ্যামিলি আর ম্যারেজ রয়েছে, তোমরা খুব ভালো করে জায়গাটা পড়ো।
নেক্সট কোশ্চেন রয়েছে কাস্ট ইজ এন এক্সাম্পল অফ, কাস্টটা কিসের এক্সাম্পল? অ্যাচিভড স্ট্যাটাস, অ্যাসক্রাইবড স্ট্যাটাস, প্রিসেট স্ট্যাটাস আর নান অফ দ্য অ্যাভাব। তো কাস্ট নিয়ে আমরা অলরেডি আলোচনা করলাম। কাস্টটা হচ্ছে কিরকম একটা স্ট্যাটাস যেটা আমরা ইনহেরিটেন্সে পেয়ে থাকি, অর্থাৎ জেনেটিক বা ফ্যামিলিগত দিক থেকে পেয়ে থাকি। তাহলে অ্যাচিভড বলতে কি বোঝায়? যেটাকে আমরা অ্যাচিভ করছি, যেমন ক্লাস বা ইকোনমিক স্ট্যাটাস, সেটাকে আমরা অ্যাচিভ করি। তাহলে কাস্টটা সেরকম নয়, তাহলে কাস্ট হচ্ছে যে অ্যাসক্রাইব স্ট্যাটাস। প্রিসেট স্ট্যাটাস বলে কিছু হয় না, তো এটা অ্যাসক্রাইব স্ট্যাটাসের মধ্যে পড়ে কাস্ট সিস্টেমটা। নর্মস আর ইম্পোজ থ্রু ড্যাশ মিনস অফ সোশ্যাল কন্ট্রোল, নর্মসটা কিসের মধ্যে পড়ছে? তাহলে এখানে দেখো আমরা নর্মস নিয়ে অলরেডি আলোচনা করলাম। তাহলে ফর্মাল এন্ড লিগাল বলেছে, ফর্মাল এন্ড ইনফর্মাল বলেছে, কালচারাল বলেছে এবং ইনফর্মাল এন্ড লিগাল বলেছে। তাহলে নর্মসের মধ্যে চারটে জিনিস পড়ে, তার মধ্যে চারটে কি কি রয়েছে? প্রথমত রয়েছে ফোক ওয়েজ, ট্যাবুস, লজ আর মোডস, এই চারটে জিনিস পড়ে। তো তার মধ্যে ল যেটা রয়েছে এটা তো অবশ্যই ফর্মাল, আর বাকিগুলো হচ্ছে যে ইনফর্মালের মধ্যে পড়ছে, অর্থাৎ কোনো রিটেন কিছু নেই, অর্থাৎ রুলস রেগুলেশনের মতো কিছু নেই যেটা লতে রয়েছে। তাহলে এটা ফর্মাল এন্ড ইনফর্মাল বোথই হয়, এটা বোথ দু রকমেরই একটা সোশ্যাল কন্ট্রোলের মেজার। ঠিক আছে, বেশ। হুইচ অফ দ্য ফলোইং ইজ ডেলিবারেটলি ফর্মড, ডেলিবারেটলি ফর্ম মানে তৈরি করা হচ্ছে। কমিউনিটি, সোসাইটি, অ্যাসোসিয়েশন, নান অফ দিস। তাহলে কোনটাকে আমরা তৈরি করি? কমিউনিটি হচ্ছে যে কোনো একটা লোকেশনে যখন একটা পুরো লোকজন থাকছে, সেখানে কিছু ঘরবাড়ি থাকছে, তাহলে সেটাকে আমরা কমিউনিটি বলি। সোসাইটি সেটাও হচ্ছে যে একটা একটা অনেকগুলো কমিউনিটি নিয়ে একটা সোসাইটি হতে পারে। তাহলে কমিউনিটি বা সোসাইটি এগুলোকে আমরা ফর্ম করছি না, এগুলো নিজে থেকে হয়ে রয়েছে। আর অ্যাসোসিয়েশনটা হচ্ছে যে আমরা ফর্ম করে থাকি, কারণ অ্যাসোসিয়েশনটা কোনো একটা পারপাসের জন্য তৈরি করা হয়েছে, এই একটা অ্যাসোসিয়েশন এই কাজটা করার জন্য তৈরি করা হলো, তাই না? তাহলে অ্যাসোসিয়েশনটা হচ্ছে ডেলিবারেটলি আমরা ফর্ম করছি। ইন ড্যাশ ফ্যামিলি দ্য হাজবেন্ড গোজ টু লিভ ইন দ্য হাউস অফ হিজ ওয়াইফ। তাহলে এটা অলরেডি আলোচনা করলাম যে যখন হাজবেন্ড ওয়াইফের বাড়িতে থাকতে যায় তখন সেটাকে আমরা ম্যাট্রি লোকাল বলে থাকি, তাই না? ম্যাট্রি লোকাল ফ্যামিলি যখন হাজবেন্ড ওয়াইফের বাড়িতে গিয়ে থাকছে সেটাকে ম্যাট্রি লোকাল ফ্যামিলি বলা হয়। তাহলে ম্যাট্রি লিনিয়াল আর ম্যাট্রি আর্কালটা কি জিনিস? ম্যাট্রিলিনিয়ান ফ্যামিলি বলতে বোঝায় যখন ফ্যামিলির অ্যানসিস্ট্রি বা ডিসেন্টটা শুধু ফ্যামিলিয়াল লাইন, মানে ফিমেল লাইন বা ম্যাট্রিয়াল লাইন বা মাদার্স লাইন ধরে হয়। তাহলে ডিসেন্ট ইজ ট্রেসড থ্রু মাদার্স সাইড। আচ্ছা, আর ম্যাট্রি আর্কাল, আচ্ছা এটা যেরকম ম্যাট্রিলিনিয়ানটা ডিসেন্ট ইজ ট্রেসড টু মাদার্স লাইন হলো, সেরকম ভাবে প্যাট্রিলিনিয়ান হয় যেখানে মেলস লাইন বা ফাদার্স লাইন দিয়ে অ্যানসিস্ট্রি বা ডিসেন্টটা হয়। আচ্ছা, ম্যাট্রি আর্কাল বলতে কি বোঝায়? ম্যাট্রি আর্কাল বলতে বোঝাচ্ছে যে যখন পুরো ফ্যামিলির যে হেড অফ দ্য ফ্যামিলি যখন ফিমেল থাকছে, তাহলে এটা হেড অফ দ্য ফ্যামিলি ইজ ওমেন, তখন ওটাকে ম্যাট্রি আর্কাল বলা হয়। আর যদি মেল থাকে হেড অফ দ্য ফ্যামিলি, তখন তাকে প্যাট্রি আর্কাল ফ্যামিলি বলবো। ঠিক আছে, তাহলে ম্যাট্রি লিনিয়াল, ম্যাট্রি আর্কাল, ম্যাট্রি লোকাল, বুঝতে পারলে কোনটা কি? বেশ। নেক্সট কোশ্চেন রয়েছে আলটিমেট বেসিস অফ সোশ্যাল কন্ট্রোল ইজ, অর্থাৎ সোশ্যাল কন্ট্রোল যে আমরা করছি তার আলটিমেট বেসিস কোনটা? সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল মোবিলিটি, সোশ্যাল ক্লাস নাকি সোশ্যাল চেঞ্জ? সোশ্যাল কন্ট্রোল বলতে কি বোঝায়? সোশ্যাল কন্ট্রোল মানে বললাম যে যেখানটায় সোসাইটির মধ্যে যে মানুষজন রয়েছে তাদেরকে আমরা কন্ট্রোল করছি বা তাদেরকে একটা তাদের বিহেভিয়ারটাকে রেগুলেট করে রাখছি, তাই না? একটা অর্ডার মেনটেন করা, বিহেভিয়ারকে রেগুলেট করা, এগুলো সব সোশ্যাল কন্ট্রোলের মধ্যে পড়ে। তাহলে সোশ্যাল কন্ট্রোলটা কিসের দ্বারা হচ্ছে? এর বিভিন্ন নর্মস রয়েছে, ভ্যালুস রয়েছে, বিভিন্ন ইনস্টিটিউশনস রয়েছে, এই সমস্ত মিলিয়ে সোসাইটির বা সোশ্যাল কন্ট্রোলটা ডিপেন্ড করছে। এবারে সোশ্যাল অর্গানাইজেশন মানে হচ্ছে যে সোসাইটির মধ্যে যে সমস্ত পিপলরা রয়েছে তারা কিভাবে বিহেভ করছে, তাই না? তো এটাকে সোশ্যাল অর্গানাইজেশন বলা হয়, অর্থাৎ সোশ্যাল কন্ট্রোলের বেসিস হচ্ছে একটা সোশ্যাল অর্গানাইজেশন যার মাধ্যমে আমরা সোসাইটিটাকে কন্ট্রোল করে চলেছি। সোশ্যাল মোবিলিটি মানে কি? সোশ্যাল মোবিলিটি মানে আমরা যেমন বললাম যে এখানটায় তোমার সোশ্যাল অর্ডারটাকে মেনটেন করা না হয়ে এখানটায় আমরা সোসাইটির যে ইন্ডিভিজুয়ালস রয়েছে তাদেরকে সোশ্যাল হায়ারার্কি ওয়াইজ কন্ট্রোল করছি, তাই না? মানে আপ আর ডাউনওয়ার্ড মোবিলিটি হচ্ছে।
আবার ক্লাস সিস্টেমের কথা বললাম, একটা স্ট্র্যাটিফিকেশন সিস্টেম, যেখানে একটা সোসাইটিতে তার পজিশনটা ডিপেন্ড করছে, অর্থাৎ তার ওয়েলথ, তার এডুকেশন, তার অকুপেশন, এগুলোর উপরে বেস করে তার একটা ক্লাস হচ্ছে। আর সোশ্যাল চেঞ্জ মানে কি বোঝায়? সোশ্যাল চেঞ্জ মানে যখন এই সোশ্যাল মানে সোসাইটির কোনো নর্মস বা সোশ্যাল স্ট্রাকচার, এগুলো কোনো চেঞ্জ হচ্ছে, ভ্যালু সিস্টেম চেঞ্জ হচ্ছে, এগুলোকে সব সোশ্যাল চেঞ্জ বলা হয়। তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে? সোশ্যাল অর্গানাইজেশন হচ্ছে। ঠিক আছে, বেশ। নেক্সট বলছে পোভার্টি ইজ। পোভার্টি বলতে কি বোঝায়? পোভার্টি হচ্ছে এখানে সোশ্যাল প্রবলেম, ইকোনমিক প্রবলেম, পলিটিক্যাল প্রবলেম আর রিলিজিয়াস প্রবলেম। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই যে সোশ্যাল পোভার্টি মানে হচ্ছে যে সেটা একটা সোশ্যাল প্রবলেম। ইকোনমিক প্রবলেম বলে এরকম ভাবে ডিফাইন করা যায় না, সোশ্যাল প্রবলেম যার মধ্যে ইকোনমিক যখন ডেফিসিয়েন্সি থাকছে তখন তাকে পোভার্টি বলা হয়, তাই না? বেশ। The transmission of cultural elements from one society to another is known as, অর্থাৎ একটা সোসাইটি থেকে যখন অন্য একটা সোসাইটিতে কালচারের ট্রান্সমিশন হচ্ছে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় কালচারটা মিশছে, তখন তাকে কি বলা হয়? এটা আমি বলেছিলাম, এটাকে কালচারাল ডিফিউশন বলা হয়। অর্থাৎ একটা জায়গা থেকে কালচারটা অন্য একটা জায়গাতে ট্রান্সমিট হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, এটাকে কালচারাল ডিফিউশন বলে। কালচারাল রিলেটিভিজম বলতে বোঝায় যে কালচারটাকে কম্পেয়ার করা, অর্থাৎ অন্য কালচারের সঙ্গে যখন নিজের কালচারটাকে একটা তুলনা করে দেখছি যে আমার কালচারে এটা এরকম ভাবে হয়, যে অন্য একটা কালচারে এটা কিভাবে হয়, তাই না? যেমন আমার কালচারের ম্যারেজটা কিরকম ভাবে হচ্ছে, অন্য একটা কালচারের ম্যারেজটা কিরকম। যেমন একটা বৈদিক বিবাহ আমরা বলি, যেরকম ভাবে তোমার হচ্ছে যে আমাদের হিন্দু ধর্মে একটা বিবাহ রয়েছে, আবার নর্মাল এখন যেটা সবার জন্য যেরকম একটা ম্যারেজ হচ্ছে, তাহলে এগুলো বিভিন্ন রকম কালচারে বিভিন্ন রকম ম্যারেজ। তাহলে এটা হচ্ছে যে একটা রিলেটিভিজম, যেখানে আমরা একটা কালচারের একটা কোনো রিচুয়ালস বা কোনো একটা প্রোগ্রামের সাথে অন্য একটা কালচারের এটাকে রিলেট করার চেষ্টা করছি বা কম্পেয়ার করার চেষ্টা করছি। ঠিক আছে, তো এটাকে কালচারাল রিলেটিভিজম বলা হয়। কালচারাল অ্যাডাপ্টেশন বলতে কি বোঝায়? অ্যাডাপ্টেশন মানে কি, যে আমরা নতুন কিছু অ্যাডাপ্ট করছি বা নতুন কিছু শিখছি। তাহলে কালচারাল অ্যাডাপ্টেশন মানেও নিজের কালচারটা তো রয়েইছে, তার সঙ্গে আরো অন্য কোনো কালচারকে আমরা অ্যাড করছি, অর্থাৎ আমাদের কালচারের সাথে এখন ওয়েস্টার্ন কালচারের অনেক কিছু মিলেমিশে গেছে, তাই না? তাহলে এগুলোকে কালচারাল অ্যাডাপ্টেশন বলছে, যখন নিজের কালচারের সাথে সাথে অন্য কোনো কালচারে কোনো একটা কিছু ভালো লাগে সেটাকে আমরা অ্যাডাপ্ট করছি বা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসছি, সেটাকে কালচারাল অ্যাডাপ্টেশন বলছে। আর কালচারাল অ্যাসিমিলেশন বলতে কি বোঝায়? অ্যাসিমিলেশন মানেও হচ্ছে যে একটা মানে অন্য কোনো কালচারের থেকে কোনো কিছু প্র্যাকটিস বা কোনো কিছু কাস্টমকে আমরা নিজের কালচারের সাথে রাখছি, কিন্তু নিজের কালচারের আইডেন্টিটিটাকে ভুলছি না। নিজের কালচার আইডেন্টিটিটাকেও ভুলছি না, প্লাস অন্য একটা কালচারেরও কিছু কিছু জিনিস আমরা নিচ্ছি, এটাকে কালচারাল অ্যাসিমিলেশন বলে। তাহলে অ্যাসিমিলেশনে অন্য কালচার থেকে কিছুটা নিচ্ছি কিন্তু নিজের আইডেন্টিটিটাকে লুজ হচ্ছে না। অ্যাডাপ্টেশনের ক্ষেত্রেও নিজেরটার সাথে সাথে অন্য একটা কিছু নিয়ে তার সাথে অ্যাডজাস্ট করে করছি, তাই না? মানে অ্যাসিমিলেশনে দু রকম কালচারেরই জিনিসপত্র থাকবে, আর অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে আমরা অ্যাডাপ্ট করব, দুটোকে একসাথে মিশিয়ে একটা কিছু করব, এরকম ভাবে ভাবা যেতে পারে যে ডিফারেন্সটা কিরকম ভাবে হবে। ঠিক আছে, বেশ। নেক্সট রয়েছে, হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য ম্যারেজ অফ আ ম্যান উইথ দ্য চাইল্ডলেস উইডো অফ হিজ ডিক্রিজড ব্রাদার। তাহলে এটা অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি যে যখন একটা ম্যারেজ হচ্ছে, একজন মেল তার মানে দাদার ওয়াইফ, তাই না, যখন দাদার ডেথ হয়ে গেছে, তার ওয়াইফের সঙ্গে একজন ছেলের বিয়ে হচ্ছে, তাই না? মানে যেটা বলছিলাম যে ভাইয়ের সাথে বিয়ে হচ্ছে যখন হাজবেন্ড মারা গেছে তখন, ফিমেল, তাই না? তো এটাকে আমরা কি বলেছিলাম? এটাকে লেভিরেট বলেছিলাম। আর সরোরেটটা ঠিক অপোজিট, অর্থাৎ বোনকে বিয়ে করা হচ্ছে যখন ওয়াইফ মারা যাচ্ছে তখন, তাই না? আচ্ছা, বাকি পলিগাইনি আর সরোরাল পলিগাইনি এগুলো অলরেডি ডিসকাস করা হয়ে গেছে। সরোরালটা কি বললাম? সরোরাল পলিগাইনিটা, পলিগাইনি মানে যেরকম বলেছিলাম যে একজন মেলের অনেকজন ওয়াইফ থাকবে, তাই না? তো একজন মেলের অনেকগুলো ওয়াইফ থাকবে পলিগাইনির ক্ষেত্রে, এবং সরোরাল পলিগাইনির ক্ষেত্রে সেই যে ওয়াইফ গুলো হবে তারা একই সিস্টার্স হবে, মানে সেভারেল সিস্টারকে সাইমultaneously একজন বিয়ে করছে যখন, তখন সেটাকে সরোরাল পলিগাইনি বা সরোরেট ম্যারেজও বলা হয়। ঠিক আছে, আর যদি হচ্ছে যে এই ওয়াইফসরা নিজেদের বোন না হয়, অন্য কোনো ফ্যামিলি থেকে আসে প্রত্যেকে, তাহলে সেটাকে নন সরোরাল পলিগাইনি বলবো। ঠিক আছে, তো এই সরোরাল, সরোরেট, লেভিরেট এগুলো কিন্তু মানে মনে একটু রাখতে হবে, কারণ এগুলো ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে, এবং এখান থেকে কোশ্চেন এলে তোমার ভুল করা চলবে না, তাই না? তো এই কয়েকটা জিনিস তোমরা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট রয়েছে সোশ্যাল চেঞ্জ রেফার্স টু চেঞ্জ ইন। তাহলে সোশ্যাল চেঞ্জ আমরা বললাম যে সোসাইটির কিছু চেঞ্জ হচ্ছে, সোসাইটির ভ্যালুজ বিলিভস বা সোসাইটির কোনো উন্নতি হচ্ছে। তাহলে এই যে সোশ্যাল চেঞ্জ, তাহলে কোন পার্টিকুলার চেঞ্জ হলে সেটাকে সোশ্যাল চেঞ্জ বলবো? ড্রেস,
ফুড হ্যাবিট, ভ্যালু সিস্টেম আর হ্যাবিটেশন প্যাটার্ন। তাহলে বুঝতেই পারছো যে ভ্যালু সিস্টেমে যদি চেঞ্জ হয় তখন সেটাকে আমরা সোশ্যাল চেঞ্জ বলবো, কারণ ড্রেস বা ফুড হ্যাবিট বা হ্যাবিটেশন এগুলো চেঞ্জ হলে সেটাকে সোশ্যাল চেঞ্জ বলা হয় না, তাই না? বেশ। নেক্সট রয়েছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ইমপ্লাইজ। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন যেটা আমরা পড়লাম যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অর্থাৎ সামাজিক যে স্তর বিন্যাস। তাহলে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা থেকে কি বোঝা যায়? সোশ্যাল ইনজাস্টিস, সোশ্যাল ইনইকুয়ালিটি, সোশ্যাল ইকুয়ালিটি আর সোশ্যাল জাস্টিস। তাহলে কোনটা বুঝতে পারবো? সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন আমরা কিসের বেসিসে করছি? যেখানে কাস্ট রয়েছে, ক্লাস রয়েছে, তাহলে এগুলো কি ইকুয়ালিটির বেসিসে করা হচ্ছে নাকি ইনইকুয়ালিটির বেসিসে করা হচ্ছে, তাই না? তাহলে এটা ইনইকুয়ালিটি, অর্থাৎ সমান সমান ভাগে তো আমরা ভাগ করছি না। অনেক বেশি টাকা পয়সা যাদের আছে তাদেরকে আলাদা করে দিলাম, যাদের টাকা পয়সা নেই তাদেরকে আলাদা করে দিলাম, আবার কাস্টের মধ্যে হায়ার কাস্ট লোয়ার কাস্ট এরকম ভাবে আমরা আলাদা করে দিচ্ছি। তাহলে এই সমস্তগুলো সোশ্যাল ইনইকুয়ালিটিকে দর্শায়, তাই না? তাহলে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন মানে সোশ্যাল ইনইকুয়ালিটিকে বোঝাচ্ছে। নর্মস ইন সোশিওলজি ইন্ডিকেট। তাহলে নর্মস বলতে কি বোঝাচ্ছে? আইডিয়া, এথিক্যাল আইডিয়াস অফ সোশিওলজি, অর্থাৎ সোশিওলজির কিছু এথিক্যাল আইডিয়া, যেটা নর্মস নয়। নর্মস মানে হচ্ছে যে যখন সোসাইটির মধ্যে কিছু বিহেভিয়ার, তাই না, বিহেভিয়ারের কোনো প্যাটার্নকে আমরা নর্মস বলে থাকি। তাহলে স্ট্যান্ডার্ডাইজ জেনারেলাইজেশন অ্যাবাউট নর্মালি এক্সপেক্টেড মোডস অফ বিহেভিয়ার, অর্থাৎ যেটা আমরা এক্সপেক্ট করি নর্মালি যেরকম বিহেভিয়ার একটা জেনারেলাইজড ওয়েতে আমরা অ্যাকসেপ্ট করি, মানে এক্সপেক্ট করি। যেমন ধরো কোনো একটা ছোট বাচ্চা যখন বাড়িতে কোনো গুরুজন আসছে, মানে বড় কেউ আসছে, তখন আমাদের এক্সপেকটেশন কি থাকে যে বাচ্চাটা তাকে প্রণাম করবে, তাই না? তাহলে এটা এক ধরনের নর্মস এর মধ্যে পড়ে, এটা একটা বিহেভিয়ার। আবার যখন হচ্ছে আমরা কারো বাড়িতে যাচ্ছি বা কারোর সাথে হঠাৎ করে দেখা হচ্ছে তখন হাই হ্যালো করা বা হ্যান্ডশেক করা বা কেমন আছো এইগুলোকে জিজ্ঞেস করা, তাহলে এগুলো সমস্ত নর্মস এর মধ্যে পড়ে। তাহলে এটা একটা স্ট্যান্ডার্ডাইজ জেনারেলাইজেশন যেটা নর্মালি এক্সপেক্ট করা হয় মোডস অফ বিহেভিয়ারের জন্য। নেক্সট দেখো একটা পয়েন্ট হচ্ছে টেন্ডেন্সি অফ হিউম্যান বিংস টু মুভ আপ। তাহলে মুভ আপ বা মুভ ডাউন যেটা মবিলিটি, সেটাকে আমরা কি বলি? সোশ্যাল মবিলিটি বলি। আর নর্মাল স্ট্যান্ডার্ডস অফ সোশ্যাল বিহেভিয়ার, নর্মাল স্ট্যান্ডার্ডস অফ সোশ্যাল বিহেভিয়ার কি আমরা নর্মস বলবো? নর্মাল স্ট্যান্ডার্ডটাকে আমরা মানে সোশ্যাল বিহেভিয়ারের নর্মাল স্ট্যান্ডার্ডকে কিন্তু আমরা নর্মস বলি না। বেশ। আজকে লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সোশ্যাল প্রবলেম ইন ইন্ডিয়া? এগুলোর মধ্যে কোনটা সোশ্যাল প্রবলেমের মধ্যে পড়ে? ডাউরি সিস্টেম, আনএমপ্লয়মেন্ট, পপুলেশন এক্সপ্লোশন আর অল অফ দ্য অ্যাবভ। এটা ভীষণই সহজ একটা কোশ্চেন। ডাউরি সিস্টেম মানে যেটা আমাদের পণ প্রথা বলে থাকি আমরা, আনএমপ্লয়মেন্ট মানে যেখানে চাকরি বাকরি নেই, যেটা আমাদের আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ বড় একটা সমস্যা। পপুলেশন এক্সপ্লোশন অর্থাৎ জনসংখ্যা বেড়ে চলেছে, এক্সপ্লোশন হচ্ছে অর্থাৎ প্রচুর পরিমাণে জনসংখ্যা বেড়ে চলেছে। তাহলে এই তিনটেই কিন্তু সোশ্যাল প্রবলেমের মধ্যে পড়ে, তাহলে অ্যান্সার অল অফ দ্য অ্যাবভ হবে। কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটা? তোমরা কতটা সোশ্যোলজি বুঝতে পারলে? তোমাদেরকে কি একটু সহজ মনে হলো সাবজেক্টটা? কেমন লাগলো আমায় কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরো একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।